সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা ঢাকা শহরের যে ল্যান্ড সাবসিডেন্ট হয়েছে এবং তার সম্পর্কিত কনসিকুয়েন্স অফ ল্যান্ড সাবসিডেন্স বা পানির লেভেল নিম্নগমন নিয়ে তার ইম্প্যাক্ট নিয়ে কিছুটা আলোচনা করব। আপনারা দেখেছেন পূর্বের পর্বে যে consequences of groundwater depletion, a group of scientists তারা এইভাবে দেখিয়েছেন। এই টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ড সাবসিডেন্স থ্রেট এবং it is very high according to them. সুতরাং এই বিষয়ে আমাদের জানা দরকার, কেননা আমরা যেখানে বসবাস করি, বাড়ি ঘর ঢাকা শহরের, তা এনভায়রনমেন্টালি সেফ কিনা, পর্যাপ্ত পানি আছে কিনা ইত্যাদি নিয়ে সেই বিষয়ে আমাদের বেশ ভালোই একটা খেয়াল রাখতে হবে কিভাবে জিওলজিস্টরা তা মূল্যায়ন করেন। এটা সম্পূর্ণভাবে জিওলজিস্টদের ম্যাপিং এর উপর অনেক কিছু নির্ভর করে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ম্যাপ। বাঁদিকেরটা হলো ইঞ্জিনিয়ারিং জিওলজিক্যাল ম্যাপ অফ ঢাকা মেট্রোপলিটন সিটি, যেটা আপগ্রেডেড করা হয়েছে বাই জার্মান এবং জিওলজিক্যাল সার্ভে জিওলজিস্ট। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা 4টা গ্রুপে ভাগ করেছেন। দ্য রেড কালার বাঁদিকের ম্যাপটাতে দেখা যাচ্ছে যে সুটেবল ফর অল কাইন্ডস অফ ইনফ্রাস্ট্রাকচার, রেড কালার এরিয়াটা, এবং ইয়েলো কালার বলা হচ্ছে সুটেবল ফর স্মল অ্যান্ড মিডিয়াম ইনফ্রাস্ট্রাকচার, রিকোয়ার্স পাইল ফাউন্ডেশন, এবং যে স্কাই ব্লু কালার এটা হলো উইক ফাউন্ডেশন কন্ডিশন, ডিপ পাইল ফাউন্ডেশন রিকোয়ার্ড, এবং ব্লু কালার পার্পল ব্লু বলা চলে ভেরি উইক ফাউন্ডেশন condition requires specialized foundation designed with very deep pile foundation technology. এটা আমাদের একজন সিনিয়র জিওলজিস্ট, আমার 1 বছরের মীর ফজলুল করিম সাহেব, উনি অনেক দীর্ঘদিন যাবৎ ঢাকায় এবং বাংলাদেশে কাজ করেছেন। বর্তমানে উনি আমেরিকাতে বিভিন্ন কোম্পানিতে কাজ করার পর রিটায়ার্ড করেছেন। ওনারকে ভবিষ্যতে আমরা ইনভাইট করতে পারি এ বিষয়ে বলার জন্য, উনি খুব ভালো জ্ঞান রাখেন। আচ্ছা, ডান দিকের ম্যাপটা এখন দেখা যাক। এটা টাইটেলটা হলো ইনফ্রাস্ট্রাকচার সুটেবিলিটি ফর শ্যালো ফাউন্ডেশন অফ ঢাকা মেট্রোপলিটন সিটি বাংলাদেশ। তো এখানেও তারা 4টা 5টা ডিভিশনে করেছেন। ভেরি গুড, ডিপ গ্রিন, লাইট গ্রিন, রিলেটিভলি লাইট গুড, মডারেট ইয়েলো, very poor, brick red, and light brick red, and brick red is very poor. তো এই বিষয়গুলি ঢাকাবাসীর, শুধু আমাদের জিওলজিস্ট না, ইঞ্জিনিয়ার না, সবারই একটা জ্ঞান থাকা দরকার কোথায় ইন্ডাস্ট্রি হচ্ছে। আই এম শিওর যতগুলি হাই রাইজ বিল্ডিং এন্ড ইনফ্রাস্ট্রাকচার করা হচ্ছে তারা বেশ জানেন এবং সেভাবে তারা কাজ করছেন। তো ভয়ের কিছু নাই আপাতত। এটা হলো যে আমরা বলতে পারি এই সিচুয়েশনটা, আমি এখন যে দেখাচ্ছি আপনাদের এনভায়রনমেন্টাল, প্রি 1975 তখন কিন্তু ওয়াটার শর্টেজ হয় নাই, ডিক্লাইনেশন হয় নাই। 75 এর পরে বেসিক্যালি শুরু হয়েছে। আমরা এখন 75 এর
পরে কি কি ল্যান্ড সাবসিডেন্ট জনিত সমস্যা হয়েছে সেগুলি নিয়ে আলাপ আলোচনা করব। আমি আগেই আপনাদের ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কয়েকজন প্রফেসর মিলে এই কাজটা করেছেন। কোন অফ ডিপ্রেশন যে কোনো লোকের দেখতে সুবিধা হয় এবং বুঝতে কম্প্রিহেন্ড করতে সুবিধা হয় যে পানি ডিপ্লেশন ফলে যে কিভাবে কোন অফ ডিপ্রেশন সৃষ্টি হয়েছে ঢাকা শহরে। এবং এটা মনে রাখতে হবে 370 স্কয়ার কিলোমিটার আমাদের ঢাকা শহর, সেখানে সে পরিস্থিতি। ডুবিটলে মিডল ডুবিটিলা বলছেন একই রকম। তো এগুলি আমি কি একটু রিপিটেশনে আসছি যেন আমাদের একটু খেয়াল হয় কি বিষয়ে আমরা আলোচনা করছি এবং কম্প্রিহেন্ড করতে পারি। আর ঢাকা শহরে যে ল্যান্ড সাবসিডেন্ট হচ্ছে তার একটা রেট আছে। এখানে আমাদের বিশিষ্ট একজন বন্ধু আছেন ডক্টর হুমায়ুন আক্তার, উনিও আমার 1 বছরের সিনিয়র জিওলজি ডিপার্টমেন্টে, অ্যান্ড তিনি কাজ করেছেন কলাম্বিয়া ইউনিভার্সিটির সাথে। ডক্টর মাইকেল স্টিকলার একজন ফেমাস জিওফিজিসিস্ট, এবং আমি তাদের এই কাজটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারা ল্যান্ড সাবসিডেন্ট দেখিয়েছেন জিএনএসএস এবং জিপিএস এর মাধ্যমে স্টাডি করে। তারা বলছেন about 12 মিলিমিটার পার ইয়ার এখানে সাবসাইডেন্স হচ্ছে এবং এটাকে অথেন্টিক বলা চলে। কিন্তু তাদের সাথে আমি একটা বিষয়ে আমার মতো আরো অনেকেই যে ওনারা মেগা ফল্ট দেখিয়েছেন, এটা আমরা এখনো ওনাদের সাথে এগ্রি করতে পারি নাই, কোনো এভিডেন্স আমরা পাই নাই। বাট দিস ইজ সায়েন্স। তারা বলছে যদি না হয় আমরা দেখবো আরো পরীক্ষা নিরীক্ষা করে, কিন্তু এটা যদি থাকে এর একটা বিরাট ইম্প্যাক্ট হতে পারে যদি ভূমিকম্প হয়। এনিওয়ে ওনারা একটা ভালো কাজ করেছেন ঢাকা শহর। ভবিষ্যতে যদি আরো ওনারা এ ধরনের কাজ করতে পারেন আমাদের দেশের জন্য খুব ভালো হবে। আপনারা জানেন ডক্টর হুমায়ুন যে আমাদের একজন ব্রিলিয়ান্ট জিওলজিস্ট এবং উনি ভাইস চ্যান্সেলরও ছিলেন কিছুদিন। উনি এই দুই গ্রুপের সাথে কাজ করেছেন, ইনসার মেজারমেন্ট অফ কম্প্যাকশন এন্ড সাবসাইডেন্স ইন দি গেঞ্জেস ব্রহ্মপুত্র ডেল্টা বাংলাদেশ। বাদিকের ম্যাপে ওনারা দেখিয়েছেন যে ঢাকা শহর আউটলাইন করে, আপনি একটু খেয়াল করে দেখবেন। এবং এটা হলো ইনসার মেজারমেন্ট, তার মাধ্যমে তারা, এটাও একটা স্যাটেলাইট বেস সিস্টেম, বেশ ভালো কাজ করেছেন ওনারা। আমরা তাদের আর্টিকেল গুলি সম্পূর্ণরূপে পড়ে অনেক কিছু জানতে পারবো, বাট আমি স্বল্প সময়ে একটা সাধারণ জ্ঞান দেওয়ার জন্য বা শেয়ার করার জন্য আমি আপনাদেরকে এখানে এই ম্যাপ গুলি দেখাচ্ছি। আচ্ছা, এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি এখানে বিভিন্ন এক্সাম্পল দেখছি বিভিন্ন দেশের এক্সাম্পলস অফ ল্যান্ড সাবসাইডেন্স হুইচ মে কজ সিমিলার when more worse damages in combination with earthquakes in Bangladesh. সেটা আমি পরবর্তী পর্বে আরেকটু ডিটেল বলবো। বাদিকের যে দুইটা স্লাইড আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমি উল্লেখ করেছি নেপাল আর্থকুয়েকের কথা। এর সাথে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভিয়েতনাম এবং কোরিয়া বা চায়না থেকে। এটা হলো ল্যান্ড সাবসিডেন্স এর ফলে এই যে চিত্রগুলি আমি দেখাচ্ছি এই অবস্থা হয়। An example of land subsidence damages to building roads, highways from other countries এখানে আছে সাউথ আমেরিকা, ভিয়েতনাম, কোরিয়া। তো these are the evidences যে হয়, এটাকে একেবারে ইগনোর করা যাবে না। ঢাকা শহরে যদি না হয় অন্য কোথাও হতে পারে। জিওলজিক, হাইড্রোজিওলজিক, এনভায়রনমেন্টাল জিওলজিক কন্ডিশন গুলো কি
বিশদভাবে আমাদের এক্সপ্লেন করতে হবে, কোনো প্রজেক্ট নেওয়ার আগে পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এই ম্যাপটা আমি আগেও দেখিয়েছি আপনাদের গত পর্বে। এটা করেছেন জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ এবং জার্মান গ্রুপ মিলে। ওরা চারটা ভাগে ভাগ করেছেন। পিঙ্ক কালার এরিয়াটা হলো আর্টিফিশিয়াল ফিল এবং গ্রিন কালার হলো হলোসিন সেডিমেন্টস, এন্ড রেড কালার হলো মধুপুর ক্লে এবং ইয়েলো কালার হচ্ছে প্লায়োপ্লাস্টিন সেডিমেন্টস এর ডুপিটিলা। সো এখানে দেখা যায় গ্রিন কালার এরিয়া গুলি হলো খুব বেশি, ওখানে পাইলিং এর প্রয়োজন হবে এবং হাই রাইজ বিল্ডিং তো করা যাবেই, হয়তো হয়ে গেছে অনেক, এবং যারা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং জিওলজিস্ট তারা এ ব্যাপারে খুব ভালো বলতে পারবেন আমার চেয়ে, আমার এক্সপার্টিস এটা নয়, বাট মোটামুটি এনভায়রনমেন্টাল জিওলজিস্ট হিসেবে আমাকে এগুলি একটা জ্ঞান অর্জন করতে হয় বিভিন্ন ইভালুয়েশনের জন্য। আচ্ছা, এখন দেখা যাক আমাদের যে দুইজন বিশিষ্ট হাইড্রোজিওলজিস্ট ওনারা এই কথাটা বলেছেন, ক্লে লেয়ার্স বিহেভ জাস্ট অপোজিট টু স্যান্ড লেয়ার্স. A cone of depression in clay layers, which is up to 60 feet thick, is most likely to lead to land subsidence and destruction of aquifer for good. তারা যে কথাটা বলছেন হয়তো কোনো কোনো ক্ষেত্রে সঠিক, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এই বিষয়গুলি আমাদের খুব ভালোভাবে নিতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এটা খুবই একটা মারাত্মক বিষয় হয়ে যেতে পারে যদি আমরা ফেল করি টু আন্ডারস্ট্যান্ড ইট। এবার দেখা যাক কিছু, আমি দুইটা লগ এখানে দেখিয়েছি, একটা হলো তেজগাঁও এরিয়া আর একটা হলো উত্তরা এরিয়া। এই যে উপরের প্রথম যে ক্লে লেয়ারটা, এটা ইম্পারভিয়াস লেয়ার, আর এই পার্টটা হলো এই ক্লে লেয়ার লোয়ার impervious layer in between medium and fine grain sand, এর মধ্যে পানি থাকতো, এখন এগুলি প্রায় শেষ হয়ে আসছে। কিন্তু এই ক্লে লেয়ারটা থিকনেস আবার কম, সেই ক্ষেত্রে এখানে যদি ওভারলাইং ওয়েট অফ দ্য ওভারলাইং সেডিমেন্টস অর্থাৎ এটার বেশি না হয় তাহলে এখানে কিছু হবে না, এটা উইল বি স্টেবল। আমরা দেখেছি ডক্টর স্ট্রিকলার এবং স্টেফেনি and others তারা যে ইনসার এবং জিএনএসএস দিয়ে করেছেন 12 মিলিমিটার 5 মিলিমিটার পার ইয়ার কম্প্যাকশন। সুতরাং এটা একটা আমার কাছে খুব বেশি মনে হচ্ছে না ইন টার্মস অফ স্টেবিলিটি ফর ইনফ্রাস্ট্রাকচার, ইট শুড বি অল রাইট। এবং তেমন কিছু না হলে নর্মালি সাবসাইডেন্স হচ্ছে আমরা ডেল্টার মধ্যে, সেই জিনিসগুলি বুঝতে হবে। তবে হ্যাঁ, এটা যদি অনেক সাবসাইডেন্স হয়, এই পোরাস সেডিমেন্ট যেখানে স্যান্ড আছে এটা কম্প্যাক্ট হয়ে যাবে। যদি 1 মিটার মতো হয় তখন অনেক বিল্ডিং দেখা যাবে টিল্ট হয়ে গেছে, ভেঙে গেছে, কিন্তু আমি সেই ধরনের কিছু দেখছি না। হলোসিন এরিয়াতে যারা আগে বাড়ি টাড়ি করেছেন সেখানে হয়তো হতে পারে, বাট এত ভয়ের কিছু নাই আমার মনে হয়। আর এখানে যে ওয়েট ডিস্ট্রিবিউশনটা হয়, ডান দিকের যে লগটা আমি দেখাচ্ছি গ্রিন কালার 130 মিটার ফিট থিক, এটারও একটা এরিয়াল ডিস্ট্রিবিউশন আছে, এটা ধাপ করে ভেঙে যাবে না। আর নিচে যে ফাইন মিডিয়াম স্যান্ড যেখানে আমাদের ওয়াটার থাকতো, কিন্তু ওয়াটার শূন্য হয়ে যাওয়ার ফলে এটা একটা পানির বিশেষ সংকট, সেটাকেও আমাদের ঠিকভাবে দেখতে হবে কিভাবে সমাধান করা যায়। আবার আমি বলছি যে আমাদের খবরটা হলো কনফাইন, ঠিক কনফাইন নয়, সেমাই কনফাইন টাইপ
একুফার, যার ফলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওয়াটার লেভেল 8 মিটার, 3 মিটার, 4 মিটার ছিল above the একুফার, টপ অফ দ্য একুফার বাউন্ডারি। তার মানে এই ক্লের উপরে ছিল। যখন ওয়েল করা হয় তখন চারদিকে প্রেসার, এটা আন্ডার আর্টিসিয়ান প্রেসার পানিকে উপরের দিকে নিয়ে যায়। এই যে প্রেসারটা পানির কমে গেল এবং ওভারলোয়িং ম্যাটেরিয়াল যেটা আছে 130 ফিট, 140 ফিট, 50 ফিট ইত্যাদি, 60 মিটার, ওটার প্রেসার পড়বে। এছাড়া মানুষের বিল্ডিং, রোডস এন্ড হাইওয়েজ, মানুষের ওয়েট, বিভিন্ন অ্যাক্টিভিটিস, রেল লাইন, মেট্রো রেল ইত্যাদির অ্যাক্টিভিটি অনবরত ভাইব্রেশন হচ্ছে। এতেও সাবসিডেন্স কিছুটা হবে, ওয়েটের ফলে কিছুটা কম্প্যাকশন হবে, বাট কতদিন লাগবে ঠিক জানা নাই। অনেক স্টাডির দরকার। ইঞ্জিনিয়ারিং, জিওলজিস্ট, জিওফিজিস্টদের মিলে এই কাজগুলি করতে হবে। অ্যান্ড নিচেও তাই, আমাদের যে কোন ডিপ্রেশন দেখিয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসররা, এটা আপনারা সবাই দেখেন। এখানে চিন্তা করার, বুঝার অনেক ব্যাপার আছে। তারা খুব সুন্দর কাজ করেছেন। এখন দেখেন, এটা হলো 2025 এর মার্চের। এই জিনিসগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। পানি, আমি আগে বলেছি, সারফেস ওয়াটার এন্ড গ্রাউন্ড ওয়াটার আর সিঙ্গেল রিসোর্স এস্টাবলিশড বাই ইউএস জিওলজিক্যাল সার্ভে। ইট ইজ ওয়েল নোন। একটার সাথে আরেকটা ইন্টারঅ্যাকশন আছে। এটা করুণ অবস্থা হচ্ছে বিভিন্ন জায়গায়। সে বিষয়ে আমাদের কি করা যায়? যদি ওয়াসার এক্সপার্টরা আসলেই তাদের উইক পয়েন্ট এগুলি, তাদের যদি এক্সপার্টিস না থাকে, এখন তাদেরকে হেল্প করা দরকার। যাদের এক্সপার্টিস আছে, যারা বুঝেন বা আমরা বুঝি, এটা আমাদের ন্যাশনাল একটা ইস্যু, ন্যাশনাল একটা ব্যাপার। এটা 2.5 কোটি লোকের একটা জীবনের ব্যাপার, প্লাস জিওলজিক হ্যাজার্ড তো আছেই, ম্যান মেড বেসিকলি, আবার ন্যাচারাল হতে পারে, কোথাও কোথাও কখনো হচ্ছে। এই জিনিসগুলি নিয়ে আমাদের বিশেষ চিন্তা ভাবনা করা উচিত, শুধু আমাদের না, ঢাকাবাসী সকলেরই। এবং যারা উপরের লেভেলে মিনিস্টার, তারপরে তাদের নাম কি বলে ওদেরকে, পলিসি মেকার, ম্যানেজার যারা আছেন, দ্রুত তাদের এসব বিষয়ে চিন্তা করা উচিত। এবার দেখুন আরেকটা জিনিস, এটাও আমাদের এইভাবে ডিসিশন কেন ওনারা নেয়, বলতেছে বাকুর্তাবাসীকে পানি শূন্য করে মিরপুর ওয়াসার পানি সরবরাহ। এখন এই জিনিসগুলি, এক জায়গায় পানি মানুষের ক্ষতি করে আরেক জায়গায় দেওয়া, এটা ঠিক নয়। আসলে দুই জায়গার মানুষকে যখন পরিকল্পিত ভাবে করা হয় না, এটাই কারণ সবাই বলছেন, সব এক্সপার্টরা বলছেন, এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচার গুলা। এখন এগুলি তো পরিত্যক্ত করা যাবে না, আবার বাগুড়তাবাসীর লোকজনদের পানি শূন্য করা যাবে না। দুই দিকে কাজ করতে হবে। হয়তো তারা এখন যে পদ্মা এবং মেঘনা থেকে পানি সরবরাহ করা হচ্ছে ঢাকার বিভিন্ন স্থানে, সেটা অনেকটা উপকার হবে। বাট এগেইন আমাদের মনে রাখতে হবে, ড্রাই সিজনে কিন্তু পদ্মা নদীর পানির ফ্লো অনেক কমে যাচ্ছে। রিসেন্টলি কয়েকজন এক্সপার্ট বলেছেন ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি, অ্যান্ড তারা ওয়াচ করতেছেন, এবং দিস ইজ গুড। ভবিষ্যতে আরো সর্বনাশ যেন না নিয়ে আসে, সেই বিষয়ে আমাদের অল্টারনেটিভ সোর্স এবং সলিউশন নিয়ে এগিয়ে যেতে হবে। এখানে যে ওয়াসার এমডি বলছেন, যে কি তার নাম, তাকসিম, had told reporters that there is a huge pit of water under বাকুর্তা ভিলেজ। উনি যে এগুলি বলছেন, উনি কি শুধু বাকুর্তাবাসীর কথাই চিন্তা, কোনো চিন্তা করেন নাই? উনি শুধু চিন্তা করতেছেন মিরপুর লোকে। এখানে কি জিওলজিস্ট ইনভলভ না এই সমস্ত প্রজেক্ট গুলিতে? তারা কি জানেন না এটার কত পরিমাণ পানি আছে আন্ডারগ্রাউন্ড, কতদিন সাপ্লাই করা যাবে, এবং এনভায়রনমেন্টাল কি কি ক্ষতি হতে পারে? এনভায়রনমেন্টাল থিংস এখন
সারা পৃথিবীতে প্র্যাকটিস করা হচ্ছে, আমাদের দেশে কেন এগুলি দেখা হয় না? তো এই বেসিক্যালি কি এখন অনেক কিছু হয়ে গেছে, কাউকে দোষারোপ না করে কিভাবে একসাথে কাজ করে সলিউশনে নেওয়া যায় সেই চিন্তাটাই আমাদের করতে হবে। তো আশা করি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা চিন্তা ভাবনা করবেন এবং এগুলি আপনারা এই ভিডিওটা দেখবেন, নিচে ভিডিও অ্যাড্রেসটা দিয়েছি, এবং সবাই আলোচনা করেন। শুধু সায়েন্টিস্টরা আলোচনা করে এই প্রবলেম সলভ করা যাবে না। আমি খুব ভালোভাবে জানি, আপনাদের তো এই দুই একটা এক্সাম্পল আমি সাংবাদিক সাহেবদের থেকে নিচ্ছি এবং নিজে অ্যানালাইসিস করে আমি দেখতেছি যে এটা একটা বিরাট সমস্যা হয়ে গেছে, আরো হবে, এর থেকে আমাদের পরিত্রাণ দরকার। থ্যাংকস ফর ওয়াচিং, share it with friends, family members and others. And the slogan is take charge of your water and environment and protect your future generation. সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।